একটি ব্যবসায়ের জন্য প্রফিট বা মুনাফা যদি হয় তার পুষ্টি, তাহলে নগদ প্রবাহ হচ্ছে তার রক্ত সঞ্চালন। যখন ইকোনমির খুব নর্মাল অবস্থা থাকে তখন একটা ব্যবসা শুধুমাত্র মুনাফা দিয়ে টিকে থাকতে পারে, কিন্তু যখন বৈশ্বিক অস্থিরতা, ইকোনমিক রিসেশনের মতো জিনিস অর্থনীতিকে গ্রাস করে, বিশ্ব পরিস্থিতিকে পরিবর্তন করে দেয়, তখন শুধুমাত্র মুনাফা দিয়ে টিকে থাকা খুব কঠিন। তখন আপনাকে গভীর মনোযোগ দিতে হবে আপনার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের উপরে। পৃথিবীতে যত ব্যবসা ফেল করে তার মধ্যে 82% ব্যবসা ফেল করে শুধুমাত্র ক্যাশ ফ্লো মিসম্যানেজমেন্টের কারণে। বর্তমান ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধ পৃথিবীর অর্থনৈতিক ধমনীকে নাড়িয়ে দিয়েছে, বাধাগ্রস্ত করেছে। সারা বিশ্বে জ্বালানি তেলের অস্থিরতা, বিশেষ করে সাপ্লাই চেইনে মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলেছে। জ্বালানি তেল ইজ মোর পাওয়ারফুল দ্যান এনিথিং আই থিঙ্ক। শুধুমাত্র জ্বালানি তেল বাড়ার কারণে বিশ্ব অর্থনীতি উল্টাপাল্টা হয়ে যায়। এই সাপ্লাই কমে যাওয়ার কারণে বা বন্ধ হওয়ার কারণে সারা বিশ্বের অর্থনীতি মারাত্মকভাবে স্থবির হয়ে যেতে পারে। দেখেন, কৃষক যে ফসল ফলাচ্ছে তার ক্ষেতে, সেই ফসল খেতেই নষ্ট হয়ে যেতে পারে যদি তার পরিবহন ব্যবস্থা ঠিক না থাকে। আপনি দেশের চতুর্দিকে যদি গভীর মনোযোগ দেন তাহলে দেখবেন তেলের দুষ্প্রাপ্যতা এবং তেলের দাম বৃদ্ধি, এই দুটোর কারণে এগ্রিকালচার, শিল্প, যাতায়াত, সাপ্লাই চেইন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্যাট ইজ ইনফ্লেশন, এই সব কিছু ঘটে চলেছে একের পর এক। একটার সাথে ইকোনমিতে আরেকটার লিঙ্কেজটা খুব ক্লোজ। যখনই জ্বালানি তেলের দুষ্প্রাপ্যতা থাকছে তখন কলকারখানা বন্ধ হচ্ছে। কলকারখানা বন্ধ হলে সেখানে যে প্রোডাক্টটা তৈরি হতো সেটা সাপ্লাই বন্ধ হয়ে যাবে। সাপ্লাই বন্ধ না হলেও কমে যাবে। যখনই কমে যাবে তখন প্রাইস আপ হয়ে যাবে। মূলত যে টান পড়বে সর্বশেষে মানুষের পকেটে। বর্তমান এই সংকটে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে, যাচ্ছে। অনেক ব্যবসা তার রেভিনিউ কমতে কমতে মাটিতে নেমে গেছে। অনেক ব্যবসাকে লোকজন ছাঁটাই করে দিতে হবে, অনেক ব্যবসাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে, বিকজ তারা ওটাকে সামাল দিতে পারবে না। তাহলে এই যে ধস বা ধসের সম্ভাবনা, এই ক্ষেত্রে সিএফওদের করণীয় কি, মালিকদের করণীয় কি, আজকের ভিডিওতে সেটা নিয়ে আমি আলোকপাত করব। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমার মনে হয় এটা আপনাদের চিন্তার জগতে একটা পরিবর্তন আনবে এবং নতুন করে কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে ভাবনা চিন্তার উদ্রেক করবে। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। 2026 সালের এই সময়টাতে এসে আমরা দেখছি যে ভূ রাজনৈতিক অস্থিরতা, উত্তেজনা কিভাবে আপনার খাবার টেবিল থেকে কর্পোরেট টেবিল পর্যন্ত, প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত প্রভাবিত করছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বেড়ে যায় তখন পরিবহন খরচ অটোমেটিক্যালি বেড়ে যায়। আমরা যারা মূলত ইম্পোর্ট লেড ইকোনমি, সেই ইকোনমিতে কি অবস্থা দেখেন, ইম্পোর্ট কস্ট বেড়ে যাচ্ছে। ইম্পোর্ট বিল সেটেলমেন্ট করতে এখন আগে যে ডলার খরচ হতো তার চাইতে বেশি ডলার খরচ করতে হচ্ছে। তারপরে কাঁচামালের সরবরাহ, এটা নিশ্চিত করাটা দুরূহ হয়ে পড়ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকিং সেক্টরের লিকুইডিটি সংকট, তারপরে ইন্টারেস্ট রেটের ঊর্ধ্বগতি, এই সব কিছু কিন্তু ব্যবসার খরচকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক এই অবস্থায় একজন সিএফও বা বিজনেস ওনার, তার প্রধান কাজটা হচ্ছে ব্যাংকের সাথে সুসম্পর্ক বজায় রাখা, ব্যাংকের সাথে এমনভাবে অ্যারেঞ্জমেন্টে যাওয়া যেন ব্যাংক থেকে তাদের ক্রেডিট লাইনটা কোনোভাবে বন্ধ না হয়, অথবা নতুন লোন প্রাপ্তিতে যেন মারাত্মক কোনো অসুবিধা না হয়। বিশেষ করে এই ধরনের সংকটে ব্যবসাগুলো নগদ টাকার সংকটে ভোগার ফলে ব্যাংকের ডিউগুলা ওভারডিউ হয়ে যায়, ক্লাসিফাইড হয়ে যায়, পরিশোধ করতে পারে না। বাট এখানে সিএফওদের ব্যাংকের সাথে বসে অনেক কাজ করার আছে। কোনোটার ডেটটা একটু বাড়িয়ে নেওয়া, অল্টারনেটিভ চ্যানেল থেকে ফাইন্যান্সের ব্যবস্থা করা, জাস্ট চিন্তা করা যে ব্যাংকের সাথে কোনভাবে কাজ করলে লিকুইডিটি ক্রাইসিসটা হবে না, ঋণ ফ্লোটা ঠিক থাকবে। তাছাড়া ঋণের যে ফ্লো এবং নিজেদের সেলস প্রসিডের যে ফ্লো, এই ফ্লোটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেদিকেও আপনার তীক্ষ্ণ নজর দিতে হবে। প্রায়োরিটি সেট করে ফাইন্যান্সের অ্যালোকেশন করতে হবে। আমি বলছি যে সিএফওদের অথবা বিজনেস ওনারদের, সব বিজনেসে সিএফও থাকে না, তাদের মূলত নজর দিতে হবে রোলিং ক্যাশ ফ্লো ফোরকাস্টিংয়ে। সাধারণ সময়ে আমরা বাজেট করি ব্যবসায়ের ক্ষেত্রে, বাৎসরিক বাজেট, হাফ ইয়ারলি বাজেট বা কোয়ার্টারলি বাজেট। যখন আপনার আর্থিক সংকট চরম অবস্থায় দেখা দিবে তখন মান্থলি বাজেট, উইকলি বাজেট, এমনকি ডেলি বাজেট পর্যন্ত করতে হবে এবং এই বাজেটটা রিভিউ করতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে। মানি ট্র্যাকিংয়ে, এক্সপেন্ডিচার ট্র্যাকিংয়ে, রেভিনিউ ট্র্যাকিংয়ে দারুণভাবে সচেতন থাকতে হবে। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিনারিও প্ল্যানিং করতে হবে। দ্যাট ইজ, আপনার ফিনান্স টিমকে আপনি 3টা সিনারিও তৈরি করতে দিন। একটা হচ্ছে বেস্ট কেস, একটা বেজ কেস, আরেকটা হচ্ছে ওয়ার্স্ট কেস। দ্যাট ইজ, আপনার কাঁচামালের দাম যদি 20% বাড়ে তাহলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট কোথায় যেয়ে দাঁড়াবে? ব্রেক ইভেন পয়েন্ট মানে নো প্রফিট নো লস। যদি আপনার দেনাদারেরা, মানে যাদের কাছে আপনি টাকা পান, তারা যদি না দেয় বা দেরি করে, তাহলে আপনার পেরোল বা বেতন দেওয়ার ক্ষমতা, এটা আপনি কতদিন ধরে রাখতে পারবেন? দেন আসে অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্টের বিষয়। মন্দার সময় আপনার যারা ক্লায়েন্ট, তারা মন্দা অবস্থায় আক্রান্ত,
তার মানে তারা আপনার টাকা দিতে চাইবে না, সহসা দিতে চাইলেও দিতে পারবে না। ধরুন তাদের কাছে 10 জন টাকা পায়, সে কার টাকাটা আগে পরিশোধ করবে? যে সারাক্ষণ তাদের সাথে ফলো আপে থাকবে, লেগে থাকবে, তার টাকাটা সে আগে পরিশোধ করবে, যার সাথে তার সম্পর্ক ভালো। সুতরাং আপনার কাজ হচ্ছে আপনার রিসিভেবল আদায়ে খুবই তৎপর হওয়া। প্রয়োজনে আর্লি সেটেলমেন্টে আপনার ডিসকাউন্ট দিয়ে হলেও আদায় ত্বরান্বিত করতে হবে, কারণ আপনার ক্যাশ রাখতে হবে। মনে রাখবেন, যদি 2% ডিসকাউন্ট দিয়ে আজকে আপনি টাকা আদায় করতে পারেন, তাহলে যে 2% ডিসকাউন্ট দিলেন এটা আপনার গায়ে লাগবে না, কারণ এই টাকা আপনি আপনার অল্টারনেটিভ খাতে ব্যবহার করতে পারবেন এবং এই ক্যাশ আপনাকে এখন বাঁচিয়ে রাখবে। এরপর সিএফও সাহেবদের বা বিজনেস ওনারদের আমি আরেকটা বিষয় নজর দিতে অনুরোধ করব, সেটা হচ্ছে ব্যয় সংকোচন বা কৌশলগত বিনিয়োগের দিকে। আমরা অধিকাংশ ক্ষেত্রে ব্যবসার কোথায় কোন ব্যয় হচ্ছে, কেন ব্যয় হচ্ছে, ব্যয়টা ফ্রুটফুল হচ্ছে কিনা সেটা গুরুত্বের সাথে বিবেচনা করি না। যখন লিকুইডিটিতে টান পড়ে তখনই শুধু ব্যয় সংকোচনের কথা মনে করি। এই সময় আপনার সেই সংকট চলে এসছে, দ্যাট ইজ আপনার লিকুইডিটি ক্রাইসিস শুরু হয়ে গেছে বা ইনফ্লো কমে গেছে। এখন আপনার ব্যয় সংকোচনের দিকে মনোযোগ দিতে হবে। ভাববেন না যে ব্যয় সংকোচনের কথা বলছি মানে আমি আপনাকে বলছি যে আপনি কর্মী ছাঁটাই করেন। নো, একজন দক্ষ লিডার সে কিন্তু কর্মী ছাঁটাই ছাড়াও আরও অনেক লিকেজ খুঁজে বের করতে পারবে। কোন কোন জায়গা দিয়ে আপনার টাকা বেরিয়ে যাচ্ছে আপনি খেয়াল করছেন না, কোন কোন টাকা দিয়ে বেশি টাকা ঢুকতে পারতো কিন্তু ঢুকছে না আপনার বেখেয়ালিপনার জন্য বা আপনার নজরদারির অভাবে। এই দিকে আপনাকে গভীরভাবে মনোযোগ দিতে হবে, ভাবতে হবে। ইনভেন্টরি রেশনালাইজেশন বলে একটা কথা আছে, আপনারা জানেন। দেখবেন যে অনেকের গোডাউনে কত মাল আছে, কি ধরনের কত মাল কত পরিমাণে আছে সেই হিসেব নেই। আবার দেখবেন অনেক ইনভেন্টরিতে 10 বছর আগে থেকে একই জিনিস পড়ে আছে, ওটার বারবার হিসাব করা হচ্ছে। সুতরাং আপনার দেখতে হবে যে আপনার ইনভেন্টরিতে কি কি ধরনের মাল আছে, কোন মাল আপনার লাগছে, কোন মাল শুধু জায়গা দখল করে আছে, কখনো কাজে লাগবে না। যেগুলো কাজে লাগবে না সেগুলো স্ক্র্যাপের মতো বিক্রি করে ফেলো, আর যেগুলো লাগবে কতদিনে লাগবে, কতটুকু পরিমাণ লাগবে। এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটা কিন্তু খুব জটিল একটা বিষয়। যে ব্যবসায় দেখবেন যে যত বেশি ইনভেন্টরি, মনে করবেন সে ব্যবসা তত বেশি লেস এফিশিয়েন্ট। আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্টে মনোযোগ দিন। 10 মাস পরে যে মাল লাগবে সেটা এখন এনে ভরে রাখার দরকার নেই। 10 বছর ধরে যেটা আপনার ইনভেন্টরিতে হিসাবের খাতার মধ্যে যুক্ত হয়ে আসছে সেটা আপনার রেখে দেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার প্রয়োজন যেভাবে মিট করা যায় সেইটুকু ইনভেন্টরিতে রাখুন, কারণ ইনভেন্টরিতে মাল থাকা মানে কিন্তু টাকা থাকা। ইনভেন্টরি যারা সুন্দর করে ম্যানেজ করতে পারে তাদের লিকুইডিটি প্রবলেম অনেকটা কেটে যায়। এরপরে আসে ফিক্সড কস্ট ভার্সাস ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট মানে জানেন যে কস্টটা সবসময় বহন করতে হয়, আর ভেরিয়েবল কস্ট মানে যতটুকু ব্যবহার করবেন ততটুকু খরচ হবে। এই জন্য ফিক্সড কস্টকে চেষ্টা করা দরকার যে ভেরিয়েবল কস্টে রূপান্তরিত করা যায় কিনা। যেমন স্থায়ী অফিস, তার পরিবর্তে কো ওয়ার্কিং স্পেস একটা অপশন হতে পারে যারা ছোট ব্যবসা করে। এরকম হাজারো অপশন আছে, আপনি ভাবলেই বুঝতে পারবেন। 3 নাম্বার আমি একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে ক্যাপেক্স ডিলে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিলে করে দেয়া। আপনি হয়তো বড় ব্যবসা করছেন, ভাবছেন যে নতুন নতুন ক্ষেত্রে আপনি বিনিয়োগ করবেন, ব্যবসাকে এক্সপেনশন করবেন বা নতুন কোনো ইউনিট খুলবেন। এই অস্থির অবস্থায় নতুন কোনো জায়গায় ক্যাশ ইনজেক্ট করা বা ক্রেডিট লাইনকে ফিল আপ করে ফেলা খানিকটা বোকামি, কারণ এই ক্যাপেক্স এক্সপেন্ডিচারে আপনার রিটার্ন আসতে অনেক দেরি হবে। এই সময়ে আপনি আননেসেসারি পেইনগুলো নিয়েন না, রেদার ওয়েট। পরিস্থিতি একটু শান্ত হোক, তেলের দাম সহনীয় পর্যায়ে আসুক, বৈশ্বিক অর্থনীতি সচল হোক, তারপরে আপনি এগুলো নিয়ে ভাবেন। বাংলাদেশের এই যে বর্তমান প্রেক্ষাপটে আমি সিএফওদের ব্যাপারে কয়েকটা বিষয় একটু আলোচনা করতে চাই, যে আপনারা বিশেষ করে ব্যাংকের সাথে কি করবেন। প্রথমত, আপনারা প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন বজায় রাখবেন। আমি একটা কোম্পানির ব্যাংকিং দিক দেখতাম, বেশ বড় একটা কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজ। তাদের এখানে যেয়ে দেখি যে তাদের মূল সংকট হচ্ছে তাদের সিএফওর সাথে ব্যাংকের রিলেশন ভালো না। কারণ সিএফও এমনভাবে কথা বলেন, লেখাপড়া ভালো জানেন উনি, ব্যাংকারদের ভুল ধরেন, ব্যাংকারদের সাথে কখনো মেজাজ দেখেন, এর ফলে ব্যাংকাররা তার সাথে কমফোর্টেবল না। আপনি যত বড়ই জ্ঞানী মানুষ হন না কেন, আপনার ব্যাংকের সাথে একটা সুদিং রিলেশনশিপ রাখতে হবে, এবং এই রিলেশনশিপটা যদি প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে হয় তাহলে বেশি ভালো। আপনি ব্যাংকে যেতে যেতে যোগাযোগ করবেন, আপনি যাবেন। একটা সুন্দর রিলেশনশিপ অনেক কঠিন সমস্যাকেও সহজ করে দেয়। যেন আপনি জানেন অ্যাজ সিএফও যে আপনার সামনের মাসের ইনস্টলমেন্টটা দিতে দেরি হবে, আপনি আগেই যান ব্যাংকে, আলাপ করে দরকার হলে রিস্ট্রাকচারিং করেন লোনটা, অথবা টাইমটা বাড়ায় নেওয়ার চিন্তা করেন, যেভাবে পারেন, যেন আপনি ক্লাসিফিকেশনের আওতায় পড়ে না যান। তাহলে আপনার ব্যবসা সচল রাখা কষ্ট হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের ব্যাপারে ভাবতে হবে। আপনার যখন রেভিনিউ কমে যাবে তখন আপনার বিজনেসের নিজস্ব যে ক্যাশ ফ্লো জেনারেশন সেটা কমে যাচ্ছে। আপনার যদি ক্রেডিট ফ্লো কমে যায় বা বাধাগ্রস্ত হয় তাহলে আপনার দুশ্চিন্তার কারণ আছে। তাহলে এই সময় আপনাকে ভাবতে হবে আগে থেকে অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের কী কী উইন্ডো ওপেন করা যায়। এটা কি ব্যক্তিগত পর্যায় থেকে লোন করা যায়, নাকি নিজেদের ইকুইটি বিল্ড আপ করা যায়, নাকি কোনো অ্যাসেট সেল করা যায়, নাকি নতুন কোনো পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্টে যাওয়া যায়। এই সার্বিক দিকটা ভাবতে হবে। আপনি যখনই ভাববেন তখন দেখবেন যে অনেক অল্টারনেটিভ আইডিয়া আপনার মাথায় পপ আপ করছে।
তারপর আরেকটা ব্যাপার বড় কর্পোরেটগুলোর ক্ষেত্রে যে ট্যাক্স প্ল্যানিংটা ঠিকমতো করা। সরকার বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ট্যাক্স রিবেট দেয়, ট্যাক্স ইনসেন্টিভ দেয়। তো গভর্নমেন্ট যেগুলো দিচ্ছে আপনার যেন আপডেটেড ইনফরমেশনটা থাকে আপনার সাথে। কর্পোরেট ট্যাক্স ম্যানেজমেন্টের মাধ্যমেও কিন্তু বছরের শেষে একটা বড় ক্যাশ সেভ করা সম্ভব। যিনি ব্যবসায়ের ফাইন্যান্স সামলান তিনি কিন্তু শুধু একজন সিএফও নন, একজন এমপ্লয়ি নন, তিনি কিন্তু একজন স্ট্র্যাটেজিক পার্টনারও। তার ডিসিশন, তার পর্যালোচনা, তার কাজ না করা, সঠিক পরিস্থিতি বুঝতে না পারা, এগুলো ব্যবসায় দারুণভাবে ইম্প্যাক্ট ফেলে। বড় বড় কর্পোরেটগুলো তাদের সিএফওর উপরে খুব দুর্দান্তভাবে নির্ভর করে থাকে, কারণ সিএফওরা যে জটিল বিষয়গুলো বুঝেন ব্যবসায়ের ওনাররা অত জটিল বিষয় বোঝার কথা না। ফলে এই খারাপ সময়ে তারা তাদেরকে আশান্বিত করতে পারেন, আবার আশা ভঙ্গ করতে পারেন। আমি অনেক সিএফও দেখেছি যে মালিকদের এমনভাবে ভয় দেখায় যে মালিকরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। আবার অনেক সিএফওকে দেখেছি যে তারা এতভাবে অ্যাক্টিভ থাকে যে মালিকরা তখন মোর অ্যাক্টিভ হয়ে ওঠে। আমি মনে করি যে সিএফও নিজে সঠিকভাবে জ্ঞানটা রাখবেন, আপডেটেড থাকবেন, তার ফাইন্যান্স টিমের সাথে বিষয়গুলো শেয়ার করবেন। ইভেন প্রত্যেক প্রতিষ্ঠানের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীকে ফাইন্যান্স সম্পর্কে জ্ঞান থাকা দরকার এবং সিএফও সেই কাজটা করবেন, তাদের মধ্যে ফিনান্স জ্ঞান সঞ্চারণ করবেন। তাতে যেটা হবে কোম্পানির ফিনান্সিয়াল অবস্থা বুঝতে সহজ হবে এবং দেখবেন যে আননেসেসারি কস্ট কমে আসবে। বর্তমান সময়ে সব ডিপার্টমেন্টকে অ্যাক্টিভ করার সময় অস্থির অবস্থায় যদি এমপ্লয়িরা অস্থির হয়ে যায়, মালিকরা অস্থির হয়ে যায়, তাহলে অস্থিরতা মূলত ইম্প্যাক্ট ফেলে তার রেভিনিউতে, তার বিজনেসে। মানসিকভাবে দৃঢ় থাকা এবং ফিনান্সিয়াল জ্ঞানটা থাকা, এই দুটো আপনার সামনে এগিয়ে যেতে অনেকভাবে হেল্প করতে পারে। আসলে কঠিন সময় কিন্তু আমাদের সক্ষমতা পরীক্ষার সময়। ভালো সময়ে সবাই ভালো করতে পারে, কিন্তু কঠিন সময়ে যারা ভালো করতে পারে, টিকে থাকতে পারে, তারাই মূলত বিজয়ী হয়। এই সময়ে অনেক মানুষ প্যানিকড হয়ে তারা ব্যবসা থেকে বের হয়ে যাবে, কারণ প্যানিকড হয়ে এমন এমন ডিসিশন নেবে যে ডিসিশনগুলো তাদেরকে ব্যবসা থেকে বের করে দিবে। আবার অনেক মানুষ প্যানিকে ধৈর্য ধরে থাকবে এবং এমন সব ফিনান্সিয়াল ডিসিশন নেবে যে ডিসিশনগুলো তার ব্যবসাকে বড় করবে। এরকম অস্থির সময়ে 99% মানুষ প্যানিকড হয় আর 1% মানুষ তাদের ভাগ্য গড়ে। মনে রাখবেন, ব্যবসায় ক্যাশ ফ্লো হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের ব্যাঘাত ঘটলে ব্যবসা মরে যেতে বাধ্য। সুতরাং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে গভীর মনোযোগ দিন এবং পাজলড না হয়ে দৃঢ় চেতা হন, সাহসী হন এবং আপনার ব্যবসাকে আপনি বাঁচিয়ে রাখুন। এখন কিন্তু কেউ কেউ ব্যবসায় অনেক গ্রো করবে, আবার কেউ শুধু বাঁচিয়ে রাখবে, আর কেউ মরে যাবে। আপনি যদি গ্রো করতে নাও পারেন, শুধু যদি বেঁচে থাকেন, তাহলে আপনি একসময় গ্রো করতে পারবেন। কিন্তু যদি ব্যবসা থেকে বের হয়ে যান একবার, আবার ঢোকাটা খুব কঠিন হয়ে যাবে। আপনার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট সুন্দর হোক, আর মনে রাখবেন যে আমরাও আপনাদের সহযোগিতা আসতে পারি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।